তো আমাদের সাথে উপস্থিত আছেন খাদ্য পুষ্টি স্বাস্থ্য নিয়ে কাজ করেন উম্মে সালমা তামান্না। তো তামান্না আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি কেমন আছেন? আমি ঠিকঠাক আছি একদম। এবং আপনার কাজ সম্পর্কে আপনি কি করেন সেটা আমাদেরকে একটু এলাবোরেটলি বলবেন। আচ্ছা, আমি মূলত পেশায় একজন পুষ্টিবিদ। খাদ্য পুষ্টি নিয়ে পড়াশোনা করেছি, পাশাপাশি এখন কাজ করছি একটা মেডিকেল কলেজে, উমেন্স মেডিকেল কলেজে আছি আমি। পাশাপাশি দেখা যাচ্ছে আমি চেম্বার প্র্যাকটিসও করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার বাড্ডা শাখাতে এবং ব্রাক হেলথ কেয়ার উত্তরাতে। এর পাশাপাশি চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি ঢাকার বাহিরেও আমার চেম্বার করা হয়। তবে ইচ্ছা আছে আমার পুষ্টি নিয়ে কাজ করার মধ্যে সবচেয়ে যদি বলা হয় পছন্দের সাইট কোনটা, সেটা হলো যে আমার বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, মানে চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। এর পাশাপাশি স্পেশাল চাইল্ড নিয়েও কাজ করা হয়। তারপরে যারা ওভারওয়েট আছে, যাদের ওবেসিটি যাদের রয়েছে, সেটা নিয়েও কাজ করা হচ্ছে। আর বিশেষত যেহেতু আমি মেডিকেল কলেজে আছি, মেডিকেল কলেজে কিন্তু আমাদের মোটামুটি ওভারঅল সব ধরনের পেশেন্ট নিয়ে কাজ করা হয়। যেখানে আমার দেখা যায় ইমার্জেন্সি কন্ডিশনে আইসিইউ বা সিসিইউতে ইমার্জেন্সি পেশেন্টটা ভর্তি থাকে, তাদেরকে যখন আমরা এনজি ফিডিং দেওয়া হয়, সেটা নিয়েও কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। মানে পুষ্টিবিদ বলতে মূলত সবার যেটা ধারণা যে পুষ্টিবিদরা আসলে শুধু ওজন কমাবে বা ওজন বাড়াবে, বিষয় সেটা না। ওজন কমানো বা বাড়ানোটা আসলে হলো আমাদের কাজের মূলত বলতে গেলে 1 থেকে 2%। বাকিটা কিন্তু আমাদের আরও বিস্তর অনেক একটা আমাদের সেক্টরটা কিন্তু অনেক বিশাল বড়, অনেক কিছু নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আচ্ছা, যেমনটা বললেন যে এই যে ওজন কমানো বাড়ানো মূলত কিন্তু সবাই আমরা কম বেশি সেটাই মনে করি, কিন্তু আমি জানি যে বিশেষ করে আর্লি চাইল্ডহুড যে পুষ্টির যে বিষয়টা, সেটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আমার কাছে মনে হয়। আপনি বলছেন যে আপনি বাচ্চাদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন, তো সেক্ষেত্রে আসলে আমাদের দেশের যে জেনারেল যে বাচ্চারা ট্রিটমেন্টের জন্য আসে, তো সেখানে চিত্রটা কিরকম দেখতে পান? কতখানি পুষ্টি আসলে তারা সঠিকভাবে পায়, আসলে কি মনে হয়? আচ্ছা, এক্ষেত্রে মূলত যেটা দেখতে পারি যে বাচ্চা যখন নিয়ে আসে, একটা বাচ্চাকে নিয়ে যখন আমার চেম্বারে আসে, মূলত হলো মেইনলি এখন যে চিত্রটা আমরা বেশি পাই সেটা হলো যে বাচ্চা কিছুই খায় না বা বাচ্চা খেতে চাচ্ছে না। এটা একটা কমপ্লেইন থাকে মায়েদের। এবং দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার হয়তো ওজন বা এবং উচ্চতা বয়স অনুযায়ী বেশ কম থাকে, মানে তার পুষ্টির একটা ঘাটতি থেকেই যায়। এর পাশাপাশি কিন্তু দেখা যায় আরেকটা বিগ প্রবলেম আমরা এখন ফেস করি, এবং এটা কিন্তু আমি বলবো যতটা আমরা অপুষ্টিতে বাচ্চা দেখি, মানে অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা দেখি, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনার অতিরিক্ত ওজন নিয়ে বাচ্চারা আসছে খুব কম বয়স। এটার কারণ কি ফুড হ্যাবিট বলছেন বা অন্য কোনো কিছু? অবভিয়াসলি ফুড হ্যাবিট তো অবশ্যই। তার কারণ হলো আমরা এখন বাচ্চাদেরকে কিন্তু বাহিরের খাবারটাতে অভ্যস্ত করে ফেলছি। কারণ আমি যখন আমার মেডিকেল কলেজে যখন রাউন্ডে যাই, তখন দেখা যায় খুব ছোট বাচ্চা পেডিয়াট্রিক ইউনিটে আপনার ভর্তি আছে, 2 বছর বা 2.5 বছর, 32 কেজি ওজন। সো এখন এইটাকে আমরা কিভাবে ট্রিট করবো? এখন আমরা তাকে এই বিষয়গুলো নিয়ে আমরা যখন দেখলাম যে আসলে এরকম 2-2.5 বছর 3 বছরের আপনার 30-এর উপরে বাচ্চা পাচ্ছি, তার মানে এটা কিন্তু খুব সহজ বিষয় না। এটাও কিন্তু আসলে এই বাচ্চাটা পরবর্তীতে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, আপনার টাইপ 2 ডায়াবেটিস বলেন, হাই ব্লাড প্রেশার বলেন, তারপর ডিসলিপিডেমিয়া আছে, ফ্যাটি লিভার বলেন, সব ধরনের কমপ্লিকেশন কিন্তু তার থাকতে পারে এবং তার কিন্তু একটা লাইফের ঝুঁকিও থাকে। তো শুধু যে আমরা বাচ্চাদের ওজন কম সেটা ফেস করছি তা না, অতিরিক্ত ওজন নিয়ে আসা বাচ্চার সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। এবং আমাদেরকে কিন্তু এখন চাইল্ডহুড ওবেসিটি যেটা আছে সেদিকেও কিন্তু আমাদেরকে একটু ফোকাস করতে হবে। আচ্ছা, চাইল্ড থেকে একটু বড় দিকে যাই, যদি আমরা টিনেজদের কথা বলি, সেক্ষেত্রে একটা সময় আমরা দেখেছি যেটা তো এখনো প্রচলিত আছে যে ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা তাদের পুষ্টির ঘাটতিটা 2 রকম হয়। তো সেরকম কেস কি আপনি পান আসলে? হ্যাঁ, হয়, এটা তো অবশ্যই। যেমন আমরা বলি যে টিনেজে ছেলেদের এবং মেয়েদের প্রোটিন ডিমান্ড কিন্তু থাকে, বেশি থাকবে, কিন্তু পাশাপাশি মেয়েদের যেমন আয়রন পলিক অ্যাসিডের ডিমান্ডটা খুব বেশি থাকে, ছেলেদের কিন্তু আপনার আবার ক্যালসিয়াম আয়োডিন এগুলোর ডিমান্ডটা একটু বেশি থাকবে মেয়েদের তুলনায়। তো এক্ষেত্রে দেখা যায় কি ওইভাবে ব্যালেন্স ডায়েট টিনেজরা ফলো করছে না। ওরা সকালে স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, ব্রেকফাস্ট স্কিপ করছে, আপনার টিফিনে যে ওরা যেটা করছে বাহির থেকে অবশ্যই ওদের খাবারে ওরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড রাখছে, কিনে খেতে পছন্দ করছে। বাসার যে হোমমেড টিফিন এটা ওরা ক্যারি করছে না। লাঞ্চে আসছে, ওই সময় হয়তো ঘরের খাবার খাচ্ছে, আর বিকালে কিন্তু আবার ওরা সেই বাহির থেকে খাবার অর্ডার করে খাচ্ছে। রাতের মেনুও সেম, ওরা বাহিরের খাবার খেতেই পছন্দ করছে। তো এক্ষেত্রে আমাদের যেটা হয় যে যখন এইরকম চলতে থাকে, ওদের অনেকের অতিরিক্ত ওজন হচ্ছে, আবার অনেকের দেখা যাচ্ছে ওজন বাড়ছে না, কিন্তু তার বডিতে আমরা দেখা যাচ্ছে যে সে অ্যানিমিক হচ্ছে, রক্ত স্বল্পতা থাকছে,
তার কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন গুলো থাকছে, তার ভিটামিন ডি কম পাচ্ছি, ক্যালসিয়াম কম পাচ্ছি। তার উপর একটা বিষয় জানতে চাই যে স্বাভাবিকভাবে বোধহয় আমাদের বাংলাদেশি মেয়েদের রক্তে হিমোগ্লোবিন একটু কম থাকে, তো আমরা এটার থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারি বা একটু ওভারকাম করতে পারি? আচ্ছা, আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, বাহিরে কিন্তু অনেক কান্ট্রি আছে যারা এতটা শাকসবজি অ্যাভেলেবেল না তাদের জন্য, তারপরেও কিন্তু ওদের হিমোগ্লোবিন লেভেল এতটা কম থাকে না আমাদের মতো। আমরা আয়রনযুক্ত খাবার হয়তো মেয়েরা কম বেশি যাই খাই, কিন্তু আয়রনটা কিভাবে অ্যাবজর্ব হবে বডিতে ওই নিয়মটা বেশিরভাগ মানুষই জানেন। আপনি যতই আয়রন সাপ্লিমেন্ট নেন না কেন কিংবা যতই আয়রনযুক্ত খাবার আপনি খান না কেন, আপনার যদি সেটার সাথে ভিটামিন সি যুক্ত খাবার না থাকে, আয়রন কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে না। তো দেখা যাচ্ছে যে আপনার আয়রন লেভেলটা যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার তাজা শাকসবজি যেগুলো রয়েছে, কলা আছে, খেজুর আছে, আমাদের দেশীয় যে ফল যেগুলো পাওয়া যায়, যেই সিজনে যেই ফলগুলো পাওয়া যাচ্ছে, যেমন আপনার পেঁপে পাওয়া যাচ্ছে এখন, তারপরে আপনার বড়ই পাওয়া যাচ্ছে, এরকম সিজনাল ফ্রুটসে কিন্তু প্রচুর পরিমাণে আপনার আয়রন থাকে। আর সবচেয়ে দ্রুত যদি আয়রন লেভেল বাড়াতে চান, সেটার কিন্তু হিম আয়রনের কোনো বিকল্প নেই। যেমন গরু বা খাসির মাংস, অর্গান মিট যেগুলো আছে, এগুলো খুব দ্রুত কিন্তু আপনার আয়রন লেভেল বাড়ায়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেই আয়রনযুক্ত খাবারই গ্রহণ করেন না কেন, তার সাথে পাশাপাশি আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। সেটা আপনি খাবারের সাথে একটু লেবু যোগ করতে পারেন, কাঁচামরিচ যোগ করতে পারেন। এগুলো কিন্তু খুব সহজে আপনার ভিটামিন সি এর চাহিদাটা পূরণ করবে এবং আপনি কিন্তু তখন দেখা যাবে যে আপনার আয়রনের যে ঘাটতি আছে সেটা কিন্তু সহজে দূর করতে পারবেন। এবং আমি যতটুকু জানি শুধুমাত্র ভিটামিন সি বোধহয় আমাদের শরীরে স্টোর করে রাখা যায় না, না, আপনার এই কারণেই আপনাকে হলো রেগুলার প্রতিদিন খাবারের সাথে হলো নিতে হবে। যে আপনি খাচ্ছেন সেটা পরের দিন বা পরে থেকে যাবে সেটা না। আমরা যখনই খাচ্ছি কোনো খাবার, আমরা হয়তো যেমন খাবারের সাথে একটু সালাদ বা লেবু গ্রহণ করা বা একটু কাঁচামরিচ গ্রহণ করা, এই অভ্যাসটা একটু যদি আমাদের হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা অনেকটাই আমাদের ভিটামিন সি এর যে চাহিদা আছে কিংবা আয়রন অ্যাবজর্পশনের যে সমস্যাটা আমাদের হয়, সেটা কিন্তু আমরা দূর করতে পারবো। একদম ঠিক। এবং এটা এই জন্য কোয়েশ্চেন করলাম বিকজ অনেকেই আসলে এই তথ্যটা জানে না যে ভিটামিন সি আমাদের শরীরে কোনোভাবে স্টোর করা যায় না। এটা ডেইলি নিতে হয়। যে আমি একদিন প্রচুর ভিটামিন সি খেয়ে ফেললাম, তারপর 7 দিন খেলাম না, সেটা আসলে কোনোভাবে হেল্প করবে না। তো তামান্না আপু আমাদের সাথে আরো দুজন দেখতে পাচ্ছেন গেস্ট আছে আমাদের, এবং আজকে আমরা কথা বলছিলাম কারণ একজন তো হচ্ছে মিস টিন বাংলাদেশ, সে হচ্ছে সম্প্রতি ইন্ডিয়া থেকে ঘুরে এসছে, এবং সে সাথে একজন আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এমি আপু। তো তারা বাল্যবিবাহ নিয়ে কাজ করছেন। তো সেটার সাথে আমার কাছে মনে হয় পুষ্টির একটা বড় একটা সম্পর্ক রয়েছে। যে টিনেজ বিয়ে হয়ে যায় আমাদের দেশে, তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে টিনেজ অবস্থাতে অনেক সময় মা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা মেয়ের শরীরে কি কি প্রভাব পড়ে আসলে, সেটা যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা, টিনেজে যখন একজন মেয়ে মা হয়, তার কিন্তু চাহিদা, একজন মেয়ে যখন 20-এর পরে মা হবে, তার যে যত্নটা দরকার, যখন হলো যে টিনেজে মা হবে, তার কিন্তু একটু বাড়তি যত্ন দরকার আছে। তার খাবারে অবশ্যই পর্যাপ্ত প্রোটিনটা কিন্তু আমাদের রাখতে হবে। প্রোটিন যদি কম থাকে, পরবর্তীতে তার কিন্তু রিকভার করতে খুব কষ্ট হবে। পাশাপাশি আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবারের কোনো বিকল্প নেই। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবারও কিন্তু রাখতে হবে। মানে প্রতিদিনের খাবারে সে যদি চেষ্টা করে 2 বেলা মাছ বা মাংস, একটু ডাল রাখার জন্য বিভিন্ন প্রকারের, 1 বেলা বা 2 বেলা যদি সে চেষ্টা করে দেশীয় ফল গ্রহণ করার জন্য, প্রতিদিন যদি একটা করে ডিম সে খায়, 1 গ্লাস করে দুধ সে খাবার তালিকায় রাখার চেষ্টা করতে পারে। এবং অবশ্যই সে তার খাবার তালিকায় বাদাম যাতে রাখতে পারে, কারণ বাদামটায় হয় কি প্রচুর পরিমাণে বিভিন্ন ভাইটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কারণ ডেলিভারির পরে যে কিন্তু শরীর অনেক দুর্বল থাকে, তো সেই সময়টা রিকভার করতে চাইলে কিন্তু আপনার এই যে পুষ্টিকর খাবার, এটার কিন্তু কোনো বিকল্প নেই, একদমই কোনো বিকল্প নেই। এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম তামান্না আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করবার জন্য। এবং আমি শিওর যে যারা আজকে দেখলেন তারা আসলে অনেক কিছু জানতে পারলেন যে পুষ্টিবিদ মানে যে শুধুমাত্র আপনি ডায়েট কিভাবে ফলো করবেন সেই জন্য যাবেন, একদমই সেটা না। একটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা জীবন ধারণ আপনি বলতে পারেন, সেই জন্য আপনি যেতে হবে পুষ্টিবিদের কাছে। এবং আপনার শরীরে কতখানি কি ভিটামিনের ঘাটতি আছে কিংবা কোনটা বেশি পরিমাণে রয়েছে সেটা জেনে তারপর আমার কাছে মনে হয় যে খাদ্যাভ্যাসটা করা উচিত প্রত্যেকটা মানুষের।